শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে পাঠ করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি বড় গল্প। শ্রোতা বন্ধুরা জানেন, আমাদের আসরের এই পর্বে আমরা বিজ্ঞানভিত্তিক এবং কল্পবিজ্ঞানের গল্পের প্রতি একটু মনোনিবেশ করছি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বহু অলৌকিক গল্প, গোয়েন্দা গল্প, ঐতিহাসিক গল্প, সামাজিক গল্প লিখেছেন। এই আসরে আমরা তার অনেকগুলি পাঠও করেছি, কিন্তু অন্তত একটি এমন গল্প শরদিন্দু লিখেছেন যাকে বিজ্ঞানভিত্তিক বা কল্পবিজ্ঞান বললে ভুল হয় না। অনেক নামজাদা লেখকের অনেক পরিচিত স্বীকৃত বিজ্ঞান নির্ভর গল্পের আর এই গল্পটির প্রধান প্রেক্ষাপট একই রকম। আরম্ভ করছি আজকের পাঠ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ভূমিকম্পের পটভূমি। শহরশুদ্ধ লোক তাঁকে রণদা মামা বলে ডাকত। কেবল আমরা ছেলে ছোকরার দল আড়ালে তাঁকে বলতাম রণদামামা। তাঁর আসল নাম ছিল রণদাপ্রসাদ কুণ্ডু। ছোটখাটো মানুষটি, বয়স আন্দাজ 50, কিন্তু বাপরে কি গলার আওয়াজ, ঠিক যেন দামামা বাজছে। সে কি আজকের কথা? তখন প্রথম মহাযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। আমরা আমাদের ছোট্ট শহরে কেউ বা স্কুলের বেড়া পেরিয়ে কলেজে ঢুকেছি, কেউ বা ঢুকবো করছি। বিকেলবেলা ফুটবল খেলে সন্ধ্যের পর মাঠের মাঝখানেই গোল হয়ে বসে গল্প করতাম। আমাদের এই মেঠো আড্ডায় মাঝে মাঝে রণদা মামা দর্শন দিতেন। দূর থেকে তাঁর হুঙ্কার শুনতে পেতাম, তোমরা এখনো মাঠে বসে আছো। শহরে রণদা মামার একটি ছোট্ট আবকারির দোকান ছিল। আফিম, গাঁজা, ভাং এইসব বিক্রি করতেন। সন্ধ্যের সময় দোকান বন্ধ করে বাড়ি যেতেন। আমাদের সন্দেহ ছিল বাড়ি যাবার আগে রণদা মামা এক কলকে গাঁজায় দম দিতেন। যেদিন মাত্রা বেশি হয়ে যেত সেদিন বাড়ি না গিয়ে আমাদের আড্ডায় এসে বসতেন। তখন তাঁর মুখ দিয়ে গল্পের ফোয়ারা ছুটত। এমন সব আষাঢ়ে আজগবি গল্প ঝাড়তেন যে আমরা চমৎকৃত হয়ে শুনতাম। তাঁর সব গল্পই প্রায় ভুলে গেছি, এতদিন পরে মনে থাকার কথা নয়, কিন্তু একটা গল্প ভুলিনি। গল্পটার কতখানি গাঁজা এবং কতখানি সত্যি তা জানি না, কিন্তু বোধহয় আগাপাস্তলা গাঁজা নয়। যা হোক, গল্পটা যখন মনে আছে তখন লিখে রাখছি। রণদা মামা বহুকাল গত হয়েছেন, মনে করা যাক এই গল্পটা তাঁর স্মৃতিস্তম্ভ। দৃশ্যটা চোখের সামনে দেখতে পাচ্ছি। সন্ধ্যের ছায়া ঘনিয়ে আসছে। আমরা অর্ধচন্দ্রের আকারে ফুটবল খেলার মাঠের মাঝখানে বসেছি। আমাদের সামনে পদ্মাসনে বসেছেন রণদা মামা। আজ তিনি কীরকম গল্প ঝাড়বেন কিছুই জানি না, কিন্তু উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। আকাশে ঘড়র ঘড়র শব্দ শোনা গেল। আমরা ঘাড় তুলে দেখলাম একটা এরোপ্লেন আসছে। সেকালে ভারতবর্ষে এরোপ্লেন এমন নকড়া ছকড়া ছিল না, কালে ভদ্রে একাধটু দেখা যেত। আমরা খুব আগ্রহের সঙ্গে ঊর্ধ্বমুখ হয়ে চেয়ে রইলাম। প্লেনটা প্রায় আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল। তার ঘড়র ঘড়র শব্দ দূরে মিলিয়ে যাবার পর আমাদের দলের প্রাণধন দুষ্টুমি করে প্রশ্ন করল, মামা, আপনি কখনো এরোপ্লেনে চড়ে আকাশে উড়েছেন? রণদা মামা বললেন, এরোপ্লেনে কখনো চড়িনি, কিন্তু আকাশে উড়েছি। পানু বলল, বেলুনে চড়েছেন নাকি? রণদা মামা বললেন, না, বেলুন নয়। আজ তবে সেই গল্পটাই বলি। তিনি গল্প বলতে আরম্ভ করলেন। সন্ধে পেরিয়ে ক্রমে রাত্রি হলো, কিন্তু আমাদের সেদিকে লক্ষ্য নেই। অন্ধকারে বসে রণদা মামার গম গম গলার আওয়াজ শুনতে লাগলুম। তখন আমার বয়স 26-27। বউ মারা যাবার পর দেশে আর মন টিকল না। দেশে তখন ফিজি দ্বীপে যাবার হিড়িক লেগেছে। সেখানে গেলেই নাকি ভালো চাকরি পাওয়া যায়। ঠিক করলাম ফিজি দ্বীপেই যাব। আমার আত্মীয় স্বজন কেউ নেই, কেবল এক দূর সম্পর্কের জ্যাঠাইমা আছেন।
দেশ ছাড়ার আগে তাঁর সঙ্গে দেখা করতে গেলাম। তিনি এক বোতল গঙ্গা জল আমার হাতে দিয়ে বললেন, বিদেশ বিভুঁয়ে যাচ্ছিস, এই গঙ্গা জল সঙ্গে রাখ, মাঝে মাঝে 2 ফোঁটা মুখে দিস। জ্যাঠাইমাকে পেন নাম করে গঙ্গা জলের বোতল নিয়ে কলকাতায় গেলাম। তারপর একদিন ফিজি যাত্রী জাহাজে চড়ে বসলাম। কাঠের জাহাজ, সেকালে লোহার জাহাজ তৈরি হতো না। জাহাজটির বেশ বয়স হয়েছে, দুলে দুলে ইঞ্জিনের ধমকে কাঁপতে কাঁপতে চলল। আমি আগে কখনো জাহাজে চড়িনি, ভাবলাম সব জাহাজই বুঝি এই রকম হয়। তখন কি জানি যে ইংরেজ বাহাদুর কুলি চালান দেবার জন্যে এইসব ঘুণ ধরা হাড় জিরজিরে জাহাজে রেখেছে। যদি ডোবে তো কতকগুলো দিশি কুলে ডুবে মরবে বই তো নয়। যা হোক, জাহাজ তো ম্যালেরিয়া রোগের মতন কাঁপতে কাঁপতে গঙ্গা পেরিয়ে সাগরে পড়ল। সেখান থেকে পূব দিকে একটু বাঁক নিয়ে দক্ষিণ মুখে চলল। কতদিনে ফিজি পৌঁছবো তার ঠিক নেই, রাস্তা তো আর একটুখানি নয়, 4000 মাইল। কিন্তু জাহাজের জীবনযাত্রার কথা যদি আরম্ভ করি তাহলে গল্প শেষ করতে রাত কাবার হয়ে যাবে। জাহাজের কথা 60-এ বলছি। জাহাজে একরকম ভালোই আছি। জাহাজের দোলানিতে আমার গা বমি বমি করে না, খাই দাই, ডেকে ঘুরে বেড়াই। মাঝে মাঝে বোতল থেকে 2 ফোঁটা গঙ্গা জল হাতের তেলোয় নিয়ে মুখে দিই। সময়ের কোনো হিসেব নেই, দিনের পর দিন কাটছে। জাহাজ মাঝে মাঝে বন্দরে থামছে, আবার চলছে। বঙ্গোপসাগরের পর মলক্কা প্রণালী, তারপর ছোট বড় অসংখ্য দ্বীপ। জাহাজ তার মধ্য দিয়ে চলেছে। অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে পড়ে রইল, আমরা পূব দিকে এগিয়ে চললাম। প্রশান্ত মহাসাগর, বেশ শান্তশিষ্ট সমুদ্র, বেশি ঢেউ নেই। আমাদের দীর্ঘযাত্রা শেষ হয়ে আসছে, আর 2 হপ্তার মধ্যে ফিজি পৌঁছে যাব। জাহাজের একঘেয়ে জীবন এবার শেষ হবে ভেবে বেশ আনন্দ হচ্ছে। তারপর ফিজি দ্বীপপুঞ্জের এলাকায় পৌঁছতে যখন আর মাত্র 5 দিন বাকি আছে, তখন হঠাৎ উত্তর দিক থেকে এলো ঝড়, যাকে বলে সাইক্লোন। সমুদ্র, জাহাজ এক মুহূর্তে সব লণ্ডভণ্ড হয়ে গেল। ঝড়ের ধাক্কায় জাহাজটা দক্ষিণ দিকে মুখ ফিরিয়ে ছুটতে আরম্ভ করলো। কখনো 2টো প্রকাণ্ড ঢেউয়ের মাঝখানে তলিয়ে যাচ্ছে, কখনো ঢেউয়ের মাথায় চড়ে বসছে। সে যে কি ভয়ানক দৃশ্য, বর্ণনা করা যায় না। জাহাজের খোলের মধ্যে দৃশ্য আরও মর্মভেদী। যাত্রীরা কেউ বুক চাপড়াচ্ছে, কেউ চিৎকার করে কাঁদছে। একজন খালাসি বলল, বুড়ো জাহাজ সাইক্লোনে পড়েছে, টিকবে কিনা সন্দেহ, আল্লাহর নাম করো। আমি দেখলাম আজ আর রক্ষে নেই, যদি বাঁচি পুনর্জন্ম হবে। আমার সঙ্গে যা টাকা কড়ি ছিল ধুতির খুঁটে বেঁধে কোমরে জড়িয়ে নিলাম, আর গঙ্গা জলের বোতলটা দড়ি বেঁধে গলায় ঝোলালাম। যদি মরেই যাই, গঙ্গা লাভ হবে। জাহাজ কিন্তু ঝড়ে ডুবল না। তার ইঞ্জিন ভেঙে পড়ল, কম্পাস খারাপ হয়ে গেল, তবু সে ভেসে রইল। ঝড়ের মুখে ঊর্ধ্বশ্বাসে অসহায়ভাবে দক্ষিণ দিকে ছুটে চলল। 3 দিন 3 রাত এইভাবে চলল। তারপর ঝড় ঠান্ডা হলো। ঝড় ঠান্ডা হলো বটে, কিন্তু সমুদ্র দুলতেই লাগলো। জাহাজটা তার উপর মোচার খোলার মতন ভেসে চলেছে। ইঞ্জিন ভাঙা, কম্পাসও খারাপ হয়ে গেছে, কাজেই জাহাজকে ইচ্ছে মতো চালানো যাচ্ছে না। আকাশে সূর্য উঠেছে, মেঘ কেটে গেছে, কিন্তু জাহাজের অবস্থা সঙ্গীন, কখন কি হয় বলা যায় না। আমি দুর্গা নাম জপ করছি, আর মাঝে মাঝে 2-4 ফোঁটা গঙ্গা জল খাচ্ছি। তারপর চতুর্থ দিন সূর্যাস্তের সময় সর্বনাশ হলো। সমুদ্রের তলায় একটা পাহাড়ের ডগা উঁচু হয়েছিল। জাহাজটা ভাসতে ভাসতে তাইতে মারল ধাক্কা। ব্যাস, চক্ষের নিমেষে জাহাজ ভেঙে চুরমার হয়ে গেল। তাসের বাড়ির মতন চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি ছিটকে জলে পড়লাম। কিছুক্ষণের জন্যে বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফিরে এলে দেখলাম জাহাজের চিহ্ন মাত্র নেই। উথল পাথার সমুদ্রের মাঝখানে আমি একা নাগরদোলায় ওঠানামা করছি। অবস্থাটা ভেবে দেখ, জাহাজে প্রায় 200 মানুষ ছিল, কেউ কোথাও নেই। দিনের আলো নিভে এলো, আর বেশিক্ষণ ভেসে থাকতে পারবো কিনা সন্দেহ। হঠাৎ দেখলাম পাশ দিয়ে একটা তক্তা ভেসে যাচ্ছে। তক্তপোষের মতন একখণ্ড তক্তা, বোধহয় জাহাজেরই ভাঙা একটা অংশ। আমি হাঁচড় পাঁচড় করে তার উপর উঠে লম্বা হয়ে শুয়ে পড়লাম। রাত হলো, আকাশে তারা ফুটে উঠল। আমি চিত হয়ে শুয়ে দোল খাচ্ছি। দোল খেতে খেতে কখন ঘুমিয়ে পড়লাম। একেবারে ঘুম ভাঙল যখন রোদ উঠেছে। সেই আকাশ, সেই সমুদ্র,
বোধহয় ঢেউগুলো একটু ছোট হয়েছে। চারিদিকে দিগন্তরেখা ছাড়া আর কিছু দেখা যায় না। বেশ খিদে পেয়েছে, কিন্তু খাবো কি? খাবার জিনিসের মধ্যে কেবল গঙ্গা জল। এত ব্যাপারের মধ্যেও গঙ্গা জলের বোতলটা ভাঙেনি। সূর্য যখন মাথার উপরে উঠল, তখন তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বোতলের ছিপি খুলে এক ঢোক গঙ্গা জল খেলাম। বেশি খাবার সাহস নেই, ফুরিয়ে গেলে আর পাবো না। এইভাবে চলল। অকুল সমুদ্রে ভেসে চলেছি তক্তপোষের মতো এক টুকরো কাঠের ওপর। খাবার নেই, গঙ্গা জলের বোতল শেষ হয়ে আসছে। মৃত্যুর আর দেরি নেই। তৃতীয় দিন সকালবেলা গঙ্গা জল ফুরিয়ে গেল। ভাগ্যিস জ্যাঠাইমা গঙ্গা জল দিয়েছিলেন, নইলে আমার জীবন অনেক আগেই ফুরিয়ে যেত। সমুদ্রের লোনা জল খেলে পাগল হয়ে মরতে হয়। তৃতীয় দিন দুপুরবেলায় খিদে তেষ্টায় অজ্ঞান হয়ে গেলাম। তারপর সেই অবস্থায় কদিন কেটেছে জানি না। অচৈতন্য অবস্থায় স্বপ্ন দেখলাম ডাবের জল খাচ্ছি। তারপর চোখ মেলে দেখি সত্যিই ডাবের জল খাচ্ছি। একটা মেয়ে নারকেল মালায় করে আমার মুখে ডাবের জল ঢেলে দিচ্ছে। মেয়েটার গা কোমর পর্যন্ত মাথার চুল দিয়ে ঢাকা, শুধু মুখটি দেখা যাচ্ছে। কোমর থেকে নিচে লম্বা ঘাসের ঘাগরা। আমি চোখ খুলেছি দেখে সে কিচিরমিচির করে কি বলল কিছুই বুঝতে পারলাম না। সে আমাকে ডাবের জল খাইয়ে চলল। মেয়েটা আমার পানে বড় বড় চোখ মেলে চেয়ে আছে, আর থেকে থেকে কিচিরমিচির করে কথা বলছে। তার কথা কিছুই বুঝতে পারছি না, কিন্তু ডাঙায় এসে ঠেকেছি তাতে সন্দেহ নেই। অজ্ঞান অবস্থায় ভাসতে ভাসতে কোন অজানা দেশে হাজির হয়েছি কে জানে। আধ ঘন্টা পরে গায়ে একটু বল পেয়েছি। এমন সময় আমার নিচে ভিজে বালি টলমল করে নড়ে উঠল, ঠিক যেন ভূমিকম্প হলো। আমি ধড়মড়িয়ে উঠে বসে মেয়েটার মুখের পানে তাকালাম। মেয়েটা হাত উল্টে কি বলল বুঝতে পারলাম না। মাটির কাঁপুনি থামলে আমি চারিদিকে তাকালাম। সামনে অপার সমুদ্র। আমি সমুদ্রের কিনারায় বালির ওপর বসে আছি। আমার পিছনে নারকেল গাছের জঙ্গল। শুধু পিছনে নয়, সামনেও সমুদ্রের জলের ভেতর থেকে এখানে ওখানে নারকেল গাছের মাথা জেগে আছে। আমি জানতাম যে সমুদ্রের ধারে নারকেল গাছ জন্মায়, কিন্তু জলের মধ্যেও জন্মায় কখনো শুনিনি। আমি উঠে বসেছি দেখে মেয়েটা আমার হাত ধরে তুলে দাঁড় করালো। তার ভাব দেখে বুঝলাম সে আমাকে সমুদ্র তীর থেকে সরিয়ে নিয়ে যেতে চায়। আমি তার হাত ধরে দুপা এগিয়েছি, এমন সময় যা দেখলাম তাতে আত্মারাম প্রায় খাঁচা ছাড়া হয়ে গেল। নারকেল গাছের জঙ্গল থেকে একটা জন্তু লাফাতে লাফাতে ছুটে আসছে। অনেকটা উট পাখির মতন দেখতে, কিন্তু উট পাখির চেয়ে 10 গুণ বড়। দুপাশে অর্ধেক পাখনা মেলে ছুটে আসছে। মনে কর একটা ছোটখাটো এরোপ্লেন। আমার তো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি আবার থপ করে বসে পড়লাম। জন্তুটা যখন কাছাকাছি এসেছে, তখন মেয়েটা এক হাত তুলে চিৎকার করে উঠল, খেট্টা! অমনি জন্তুটা দাঁড়িয়ে পড়ল। লম্বা গলা বাড়িয়ে আমাদের দেখতে লাগলো। মেয়েটা তাকে আরও কি সব বলল। তখন সে আস্তে আস্তে পা ফেলে আমাদের কাছে এসে দাঁড়ালো। আমি কম্পিত কলেবরে বসে ঘাড় উঁচু করে তাকে দেখতে লাগলাম। জন্তু বললাম বটে, কিন্তু 4 পেয়ে জন্তু নয়, প্রকাণ্ড একটা পাখি। ঠোঁটের গড়ন হাঁসের মতন, পায়ের আঙুলগুলোও হাঁসের মতন চামড়া দিয়ে জোড়া, কিন্তু গায়ে পাখির মতো পালক নেই, বাদামি রঙের লোম। পাখিটা গলা বাড়িয়ে গোল গোল চোখ দিয়ে আমাকে দেখছে। মেয়েটা তাকে কি যেন হুকুম করল। অমনি পাখিটা উড়ে গিয়ে সমুদ্রের জলে বসল। জলের ওপর সাঁতার কেটে গলা ডুবিয়ে ডুবিয়ে বোধহয় মাছ ধরতে লাগল। আমার হৃৎকম্প থামলে আমি আবার উঠে দাঁড়ালুম। মেয়েটা হাত ধরে আমাকে ভিতর দিকে নিয়ে চলল। আমি পিছন দিকে ঘাড় ফিরিয়ে দেখলাম পাখিটা পানকৌড়ির মতন সমুদ্রে ডুব দিচ্ছে আর ভেসে উঠছে। আমরা নারকেল বন পেরিয়ে এসে দেখলাম পাথুরে মাটি ক্রমে উঁচু দিকে উঠেছে। সবার ওপর শির দাঁড়ার মতো এক টানা পাহাড়। পাহাড় কিন্তু বেশি উঁচু নয়, বড় জোর সমুদ্র থেকে 200 ফুট। তার ঢালু গা বেয়ে উঠতে কষ্ট হয় না। পাহাড়ের পিঠের উপর উঠে ওদিকের দৃশ্য দেখতে পেলাম। এদিকেও সমুদ্র, কিন্তু সমুদ্রের কিনারায় গাছ নেই, কেবল তীরের জল থেকে অসংখ্য নারকেল গাছ মাথা জাগিয়ে আছে।
এদিকেও জমি বেশ ঢালু, কিন্তু বালি নেই। মাঝে মাঝে লম্বা ঘাসের গোছা উঁচু হয়ে আছে। এই ঘাস দিয়ে ঘাগরা তৈরি করে মেয়েটা পড়েছে। পাহাড়ের পিঠের উপর উঠে বুঝতে পারলাম এটা একটা দ্বীপ। সামনে পেছনে যেমন সমুদ্র, ডাইনে বাঁয়ে দূরের দিকে তাকালে তেমনি সমুদ্র চোখে পড়ে। দ্বীপটা লম্বাটে ধরনের, বোধহয় 2 মাইল লম্বা হবে আর চওড়া 1/2 মাইল। কিন্তু আশ্চর্য, এখানে এই মেয়েটা ছাড়া অন্য মানুষ দেখতে পেলাম না। এদিক ওদিক তাকাচ্ছি, চোখে পড়ল পাহাড়ের গায়ে সারি সারি ফুটো। ফুটোগুলো প্রকৃতির তৈরি ফুটো নয়, প্রকৃতি অমন সার গেঁথে ফুটো তৈরি করে না। মনে হলো মানুষ পাহাড়ের গা খুঁড়ে ঘর তৈরি করেছে, এই ফুটোগুলো তার দোর। কিন্তু এতগুলো ঘর যদি থাকে তাহলে মানুষও নিশ্চয়ই অনেকগুলো আছে। আমি ফুটোর দিকে আঙুল দেখিয়ে বললাম, ওগুলো কি? মেয়েটা বলল, কিচমিচ কিচমিচ। এরপর আর কথা বলতে যাওয়া বিড়ম্বনা। আমি ওর ভাষা বুঝি না, ও আমার ভাষা বোঝে না। মেয়েটা যেন ভারী মজা পেল। মুখ তোর মতন দাঁত বের করে হেসে আমার হাত ধরে ওই ফুটোগুলোর দিকে নিয়ে চলল। কাছে গিয়ে দেখলাম আমি যা আন্দাজ করেছিলাম মিথ্যে নয়। ফুটোর ভেতরে ছোট ছোট কুঠুরি পাহাড়ের গা কেটে ঘর তৈরি করেছে। ফুটোগুলো হচ্ছে দরজা। ঘরগুলো লম্বায় আন্দাজ 8 হাত, চওড়ায় 5 হাত। দেওয়াল এবড়ো খেবড়ো, জানলা নেই, কেবল ওই দোরের ফুটোটি আছে। মেয়েটা আমাকে একটি কুঠুরির মধ্যে নিয়ে গেল। মেঝের ওপর নারকেল বালদো আর লম্বা ঘাসের বিছানা পাতা। দেয়াল ঘেঁষে এক সারি নারকেল মালার পাত্রে কী সব রয়েছে, অন্য দেয়ালের গায়ে খানিকটা ছাই আর কিছু জ্বালানি কাঠ। মনে হলো মেয়েটা এই কুঠুরিতেই থাকে, অন্য কুঠুরিগুলোতে কেউ থাকে কিনা কে জানে। আমাকে বিছানায় বসিয়ে মেয়েটা আমার সামনে বসলো, আমার মুখের পানে চেয়ে ফিক ফিক করে হাসতে লাগলো। কথা বলার উপায় নেই। মেয়েটার চুলে ঘেরা মুখখানা বেশ সপ্রতিভ। বয়স ঠিক বোঝা যায় না, আমাদের দেশের মেয়ে হলে বলতাম বয়স 14 কি 15। আমি তার পানে চেয়ে চেয়ে ভাবতে লাগলাম, এরা আদিম জাতের মানুষ, এখনো সভ্যতার স্বাদ পায়নি, কাপড় পরতে জানে না, ঘাসের ঘাগরা পরে বেড়ায়। কি খায় কে জানে, হয়তো এই দ্বীপে নারকেল ছাড়া আর কোনো খাওয়ার জিনিস নেই। এই সময় বিরাট পাখিটা উড়ে এসে দোরের ফুটোর সামনে বসল। ঘরের ভেতর গলা বাড়িয়ে বলল, প্যাঁক। তারপর আশ্চর্য ব্যাপার, মেয়েটা ছুটে গেল দোরের কাছে, আমিও পিছু পিছু গেলাম। দেখি মেয়েটা পাখির পেটের মধ্যে হাত ঢুকিয়ে মাছ বের করছে। আগে লক্ষ্য করিনি পাখিটার পেটের ওপর একটা পকেট আছে। সামান্য পকেট নয়, চটের ছালার মতন প্রকাণ্ড পকেট। বুঝলাম পাখিটা সমুদ্রে মাছ ধরে তখনই তখনই খায় না, পকেটে পুরে মেয়েটার কাছে নিয়ে আসে। মেয়েটা পাখির পকেট থেকে গোটা 5 মাঝারি গোছের মাছ বের করে নিয়ে তাকে কি বলল। পাখিটা প্যাঁক প্যাঁক শব্দ করে একটু দূরে সরে গেল, পকেট থেকে ঠোঁট দিয়ে মাছ বের করে টপাটপ গিলতে লাগলো। তার পকেটে আরও অনেক মাছ ছিল। মেয়েটা বাকি মাছগুলো নিয়ে কুঠুরির মধ্যে এলো, আমার পানে চেয়ে খিলখিল করে হাসল। বুঝলাম মেয়েটা শুধু নারকেল খায় না, মাছও খায়। সেদিন পেট ভরে আগুনে ঝলসানো মাছ খেয়েছিলাম, আর জানতে পেরেছিলাম এই দ্বীপে এই মেয়েটা ছাড়া অন্য মানুষ নেই। এরপর 2 মাসের কথা বাদ দিচ্ছি। এই 2 মাসে আমি আর মেয়েটা পরস্পরের ভাষা শিখে নিলাম, অর্থাৎ ওর ভাষা আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি না, আর ও আমার ভাষা বলতে পারে না কিন্তু বুঝতে পারে। মেয়েটার নাম তিতি, পাখির নাম খিট্টা। ভাষা শেখার পর দ্বীপের ইতিহাস আস্তে আস্তে জানা গেল। খিট্টার জাতের পাখিরাই এই দ্বীপের আদিম অধিবাসী। অন্য কোনো পাখি নয়, কেবল খিট্টার জাতের অতিকায় পাখি। তারপর কে জানে কত হাজার বছর আগে কোথা থেকে একদল মানুষ ভেলায় ভাসতে ভাসতে এখানে উপস্থিত হলো। পাখিগুলো দেখতে প্রকাণ্ড বটে, কিন্তু খুব নিরীহ, সহজে পোষ মানে। মানুষেরা তাদের পোষ মানালো, নারকেল আর মাছ খেয়ে দ্বীপে বাস করতে লাগলো, পাহাড়ের গায়ে ফুটো করে ঘর তৈরি করলো। আমার বিশ্বাস মানুষগুলো প্রথম যখন এসেছিল তখন তাদের সঙ্গে লোহা কিংবা তামার যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র ছিল, সেসব বহুকাল আগে ক্ষয়ে শেষ হয়ে গেছে। এখন আর দ্বীপে ধাতু নেই। দ্বীপটা আগে আরো অনেক বড় ছিল,
তার আশেপাশে 2-4 মাইলের মধ্যে আরও অনেক ছোট ছোট দ্বীপ ছিল। যখন মানুষের সংখ্যা বেড়ে গেল, তখন অনেক গোষ্ঠী অন্য দ্বীপে গিয়ে বসবাস করতে লাগল। খিট্টা জাতের পাখি সম্বন্ধে আসল কথাটাই এখনো বলিনি। পাখিগুলো আগে নিজেরাই সমুদ্রে মাছ ধরে খেত। মানুষেরা তাদের শেখালো মাছ ধরে পকেটে করে নিয়ে আসতে, সেই মাছ পকেট থেকে বের করে মানুষেরা খেত। কিন্তু মানুষের বুদ্ধি অল্পে সন্তুষ্ট থাকে না। গল্প শুনেছ নিশ্চয়ই, ভগবান বিষ্ণু গরুড়ের পিঠে চেপে আকাশে উড়ে বেড়ান। এই দ্বীপের মানুষগুলোও তেমনি পাখিদের শিখিয়ে পড়িয়ে তাদের পকেটের মধ্যে ঢুকে উড়ে বেড়াতে লাগলো। প্রথম যেদিন কথাটা শুনলাম, সেদিন দুপুরবেলা তিতি আর আমি সমুদ্রের ধারে বসে গল্প করছিলাম। খিট্টা কিছু দূরে বালির ওপর পা গুটিয়ে বসে ঝিমুচ্ছিল। খিট্টার 2 চোখে 2টো পর্দা, একটা স্বচ্ছ, অন্যটা অস্বচ্ছ। সে যখন সমুদ্রে মাথা ডুবিয়ে মাছ ধরে তখন স্বচ্ছ পর্দাটা বন্ধ রাখে, আর যখন ঘুমোয় তখন 2টো পর্দাই তার গোল গোল চোখের ওপর নেমে আসে। তিতি মেয়েটা অসভ্য আদিম জাতের মেয়ে বটে, কিন্তু তার বেশ বুদ্ধি আছে। খুব চটপটে হাসি খুশি স্বভাব। ভাষা শেখার পর থেকে সে অনর্গল কথা বলে। আমাকে পেয়ে সে যেন বেঁচে গেছে, একটা কথা কইবার লোক পেয়েছে। সেদিন গল্প করতে করতে টের পেলাম মাটি দুলে উঠল। এখন আমার ভূমিকম্প অভ্যেস হয়ে গেছে, প্রায়ই মাটি দোলে। রাত্রে ঘুম ভেঙে যায়, অনুভব করি দ্বীপ টলমল করে দুলছে। তারপর দোলা থামলে আবার ঘুমিয়ে পড়ি। ভবিষ্যতে যা হবার হবে, এখন ভেবে লাভ নেই। তিতি হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা, তোমাদের দেশে খিট্টা আছে? আমি বললাম, খিট্টার মতো এত বড় পাখি নেই, ছোট ছোট পাখি আছে। সে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, তাহলে তোমরা উড়তে পারো না? অবাক হয়ে বললাম, উড়তে পারি না তার মানে? তুমি উড়তে পারো নাকি? তিতি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, উড়তে পারি। খিট্টার পকেটে ঢুকে কত উড়ে বেরিয়েছি। তুমি আসার পর আর উড়িনি, তাই তুমি জানো না। খিট্টা বুড়ো হয়ে গেছে, আমাকে নিয়ে বেশি দূর উড়তে পারে না। হ্যাঁ, তুমি আকাশে উড়তে পারো? এ যে চোখে দেখলেও বিশ্বাস হয় না। তুমি খিট্টার পকেটে ঢুকতে পারো? কেন পারবো না? একজন মানুষ বেশ ঢুকতে পারে, দেখবে। খিট্টা, খিট্টা। খিট্টার চোখ তখনই খুলে গেল, সে উঠে দাঁড়ালো। তিতি তার কাছে গিয়ে সাংকেতিক ভাষায় বলল, বসে থাক, বসে থাক, আমি তোর পেটে ঢুকে উড়ব। খিট্টা আবার হাঁটু মুড়ল। তিতি তখন তার পেটের মধ্যে ঢুকে উবু হয়ে বসল। তার মুখখানি কেবল পকেটের উপর বেরিয়ে রইল। পকেটে বাচ্চা নিয়ে ক্যাঙারুর ছবি দেখেছ নিশ্চয়, ঠিক সেই রকম। তারপর খিট্টা পাখা মেলে দিয়ে 2-4 বার পাখা নাড়ল, 2-4 পা সামনে হেঁটে গিয়ে উড়তে আরম্ভ করল। সে এক আশ্চর্য দৃশ্য। আমি হাঁ করে চেয়ে রইলাম। খিট্টা চিলের মতো পাক খেয়ে খেয়ে উঁচুতে উঠতে লাগল। অনেক উঁচুতে উঠে আবার পাক খেয়ে খেয়ে নামতে আরম্ভ করল। তারপর পাখা গুটিয়ে আমার সামনে এসে বসল। তিতি খিট্টার পকেট থেকে বেরিয়ে এসে খিলখিল করে হাসল, বলল, দেখলে উঠতে পারি কি না? তুমি উঠবে? বললাম, ও বাবা, খিট্টা যদি উঁচুতে তুলে নিচে ফেলে দেয়? তিতি বলল, আচ্ছা, তবে থাক, খিট্টার সঙ্গে তোমার আরও ভাব হোক, তারপর উড়ো। যা হোক, আকাশে ওড়ার কথাটা তোমাদের আগেই শুনিয়েছিলাম। এবার দ্বীপের ইতিহাসে ফিরে যাই। দ্বীপপুঞ্জের মানুষগুলো বেশ মনের সুখে ছিল। যখন ইচ্ছে পাখিতে চড়ে উড়ে বেড়াতো, এ দ্বীপ থেকে ও দ্বীপে যেত, নেচে গেয়ে সময় কাটাতো। অবশ্য তাদের খাবার জিনিসের মধ্যে কেবল নারকেল আর মাছ, কিন্তু আজন্ম তাতেই তারা অভ্যস্ত, তাই কষ্ট হতো না। তাদের খাবার সংগ্রহের জন্য তিলমাত্র কষ্ট স্বীকার করতে হতো না। পাখিরা সমুদ্র থেকে মাছ ধরে এনে দেয়, নারকেল গাছে অজস্র নারকেল ফলে, পাড়ো আর খাও। চাষ করতে হয় না, জাল ফেলে মাছ ধরতে হয় না, বেপরোয়া সুখের জীবন। এইভাবে অকুল সমুদ্রের মাঝখানে কয়েকটি দ্বীপের উপর একদল মানুষ মনের আনন্দে বাস করছিল। হঠাৎ বছর 3 আগে এক সাংঘাতিক ব্যাপার ঘটল। দুপুর রাত্রে দ্বীপ দুলতে আরম্ভ করল। মানুষগুলো ভয় পেয়ে যে যার কোটর থেকে বেরিয়ে এলো, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না। দ্বীপ যেন হঠাৎ ক্ষেপে গিয়ে উদ্দাম নৃত্য শুরু করে দিয়েছে। চারিদিক থেকে মড়মড় ঘড়ঘড় আওয়াজ আসছে। অন্ধকারে প্রলয়ঙ্কর কাণ্ড।
এরা আগে কখনো ভূমিকম্প দেখেনি, কি হচ্ছে কিছুই বুঝতে পারল না। আধ ঘন্টা পরে আস্তে আস্তে ভূমিকম্পের বেগ কমল, কেবল মাঝে মাঝে নাড়া দিচ্ছে। তারপর যখন সকাল হলো, দেখা গেল দ্বীপ কুঁকড়ে ছোট হয়ে গেছে। সমুদ্রের কিনারে যত নাবাল জমি ছিল সব ডুবে গেছে, কেবল নারকেল গাছগুলোর মাথা জেগে আছে। শুধু তাই নয়, আশেপাশে যেসব দ্বীপ ছিল সেগুলো বেবাক সমুদ্রের গর্ভে তলিয়ে গেছে, সেখানকার মানুষগুলো ডুবে মরেছে। কেবল বিরাট পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। তারপর থেকে দ্বীপ মাঝে মাঝে দুলে ওঠে। কিছুদিন পরে সকলে লক্ষ্য করল, যখনই দ্বীপ নড়ে চড়ে ওঠে তখনই তার খানিকটা জলের নিচে তলিয়ে যায়। দ্বীপটা যেন ফুটো জাহাজের মতো টলমল করতে করতে সমুদ্রে ডুবে যাচ্ছে। এইভাবে আরও কিছুদিন গেল। দ্বীপের মানুষগুলো বুঝল এ দ্বীপ আর বেশি দিন নয়, অন্য দ্বীপগুলোর মতন এও একদিন সমুদ্রে তলিয়ে যাবে। তখন কি হবে? সকলকেই ডুবে মরতে হবে। দ্বীপের মানুষগুলোর মধ্যে যারা প্রবীণ মাতব্বর লোক ছিল, তারা নিজেদের মধ্যে পরামর্শ করে উপায় স্থির করল। কয়েকজন লোক পাখিতে চড়ে চারিদিকে বেরিয়ে পড়ল, দেখতে গেল 20-25 মাইলের মধ্যে এমন কোনো দ্বীপ আছে কিনা যা ভূমিকম্পে মজে যাচ্ছে না। একে একে সবাই ফিরে এলো। কেউ দ্বীপ দেখতে পায়নি। কেবল যে লোকটা দক্ষিণ দিকে গিয়েছিল সে বলল, উড়তে উড়তে অনেক উঁচুতে উঠে সে দূরে দিগন্ত রেখার কাছে সবুজ রঙের একটা আভা দেখতে পেয়েছে। কিন্তু তার পাখি এদিক ওদিক উড়ে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে আর অত দূর যেতে সাহস করেনি, ফিরে এসেছে। তখন 3জন লোক নতুন পাখিতে চড়ে সোজা দক্ষিণ দিকে চলল। 5 দিন তাদের দেখা নেই। তারপর তারা ফিরে এসে খবর দিল, 25 মাইল দক্ষিণে মস্ত বড় দ্বীপ আছে, দ্বীপে নারকেল গাছ আছে। তারা 3 দিন সেখানে থেকে দেখেছে, ভূমিকম্প নেই, দ্বীপ ডুবে যাচ্ছে না। তখন এই দ্বীপ থেকে ওই দ্বীপের দিকে যাত্রা শুরু হলো। সকলে নিজের নিজের পাখিতে চড়ে বেরিয়ে পড়ল। আস্তে আস্তে 2-4 দিনের মধ্যে এই দ্বীপ খালি হয়ে গেল। রয়ে গেল কেবল তিতি। তিতি দুনিয়ায় একা। মা বাপ মরে গেছে, আছে শুধু ওই বুড়ো পাখি খিট্টা। সেও বেরিয়েছিল খিট্টায় চড়ে অন্য দ্বীপে যাবে বলে, কিন্তু খিট্টা 4-5 মাইল গিয়ে ফিরে এলো। সে বোধহয় বুঝতে পেরেছিল অন্য দ্বীপ পর্যন্ত পৌঁছতে পারবে না, তার আগেই সমুদ্রে পড়ে গিয়ে তিতিকে সঙ্গে নিয়ে ডুবে যাবে। তিতি আরও কয়েকবার চেষ্টা করল তাকে অন্য দ্বীপে নিয়ে যেতে, কিন্তু বুড়ো খিট্টা 2-4 মাইলের বেশি যায় না, ফিরে আসে। তিতিকে বয়ে নিয়ে 25-30 মাইল উড়ে যাবার সাধ্য তার নেই। তিতি একা দ্বীপে পড়ে রইল, তার একমাত্র সঙ্গী খিট্টা। তারপর দিনের পর দিন কাটছে। খিট্টা সমুদ্র থেকে মাছ ধরে আনে, নারকেল গাছ থেকে নারকেল পাড়ে। তিতি জানে এ দ্বীপ থেকে তার বেরুবার উপায় নেই। দ্বীপ একটু একটু করে ডুবে যাচ্ছে। একদিন আসবে যেদিন দ্বীপ আর থাকবে না, তখন তিতিকে ডুবে মরতে হবে। এইভাবে প্রায় 2 বছর কাটার পর একদিন জোয়ারের মুখে ভাসতে ভাসতে আমার তক্তপোষ এসে দ্বীপের চড়ায় ঠেকল। তিতি আমার অজ্ঞান দেহটা টেনে ডাঙায় তুলল। তক্তপোষটা ভাঁটার টানে ভেসে গেল। তারপর থেকে যা যা ঘটেছে মোটামুটি তোমাদের বলেছি। পরস্পরের ভাষা আয়ত্ত করার পর আমাদের জীবন অনেকটা সহজ হয়ে এলো। রোজ মাছ পোড়া আর ডাব নারকেল খাওয়াও সহ্য হয়ে গেল। কেবল একটা দুঃখ কিছুতেই ঘুচল না, এ দ্বীপে মিঠে জল নেই। জলের বদলে ডাবের জল খেতে হয়। তাতে হয়তো শরীর ঠান্ডা থাকে, কিন্তু মন মানে না, মন চায় জলের স্বাদ। জলের খোঁজে দ্বীপময় ঘুরে বেড়াই, যদি কোথাও দেখতে পাই পাথরের ফাটল দিয়ে ঝিরঝির করে জলের ধারা ঝরে পড়ছে। কিন্তু কোথায় জল? জল থাকলে আদিম মানুষগুলো অনেক আগেই আবিষ্কার করত। দ্বীপের আবহাওয়া ভারতবর্ষের মতন নয়। দিনের বেলা কড়া রোদ্দুরে দ্বীপের পাথর আর বালি গরম হয়ে ওঠে, কিন্তু সূর্যাস্তের পর থেকে ঠান্ডা পড়তে আরম্ভ করে, শেষ রাত্রে কনকনে ঠান্ডা। তিতি সন্ধ্যের আগেই রান্না চড়াত, অর্থাৎ চকমকি ঠুকে কোটরের মধ্যে আগুন জ্বালত, তারপর মাছের পেট চিরে নাড়ি ভুঁড়ি বার করে পেটের মধ্যে কী সব শিকড় বাকড় পুরে আগুনে ঝলসাতে আরম্ভ করত।
এরা সমুদ্রের জল থেকে নুন তৈরি করতে জানত না, কিন্তু মাছ ঝলসানোর সময় তাতে লোনা জলের ছিটে দিয়ে তাকে নোনতা করে নিতে জানত। মাছ খেতে নেহাত মন্দ হতো না, নুন আর শিকড় বাকড়ের গন্ধ মিশিয়ে বেশ স্বাদ হতো। এক পেট মাছ খেয়ে খানিকটা ডাবের শাঁস আর জল খেতাম। খাওয়া শেষ হলে আগুনে আরও শুকনো বালদো দিয়ে আমরা দুজনে আগুনের দুপাশে ঘাসের বিছানায় লম্বা হতাম। তিতি বলতো, গল্প বলো। তাকে আমাদের দেশের রকমারি গল্প শোনাতাম। শহর বাজারের কথা শুনে চোখ গোল করে চেয়ে থাকত। বাঘ ভাল্লুকের গল্প শুনে বিশ্বাস করত না, এরকম জন্তু যে থাকতে পারে তা তার ধারণার অতীত। শেষে গল্প শুনতে শুনতে তিতি ঘুমিয়ে পড়ত। আমি উঠে নিবন্ত আগুনে আরও কাঠ দিতাম। একটা টাটি তৈরি করেছিলাম নারকেল গাছের পাতা দিয়ে, তাই দিয়ে দোর ঢাকা দিতাম, তারপর শুয়ে পড়তাম। কুঠুরি শেষ রাত্রি পর্যন্ত গরম থাকত। এইভাবে রাত কাটে। রাত্রে যখন ঘুম আসে না তখন শুয়ে শুয়ে ভাবি, কোনো দিন কি এই দ্বীপ থেকে লোকালয়ে ফিরে যেতে পারবো? কি করে ফিরে যাব? এদিকে জাহাজের যাতায়াত নেই, থাকলেও জাহাজের দৃষ্টি আকর্ষণ করার উপায় ছিল না। এইসব ভাবতে ভাবতে হয়তো মাটি দুলে উঠত। ভাবতাম, এমনিভাবে দ্বীপ একটু একটু করে সমুদ্রে তলিয়ে যাবে, সেই সঙ্গে আমাদেরও সলিল সমাধি হবে। দিনের বেলা কোনো কাজ নেই, দ্বীপের কিনারে কিনারে ঘুরে বেড়াই। খিট্টার সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে। সে হেঁটে হেঁটে আমার পিছনে আসে। সে এখন আমার কথা সব বুঝতে পারে। আমি কোনো হুকুম করলে তৎক্ষণাৎ তা পালন করে। আমি ঘুরে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে একটা পাথরে ঠেস দিয়ে বসি। খিট্টাকে হুকুম করি, খিট্টা, একটা কচি ডাব পেড়ে নিয়ে আয়, তেষ্টা পেয়েছে। খিট্টা অমনি উড়ে গিয়ে নেয়াপাতি ডাব পেড়ে আনে। আমি বলি, ফুটো করে দে। খিট্টা ঠোঁটের এক ঠোকর মেরে ডাবে ফুটো করে দেয়। আমি আরামসে ডাবের জল খাই। খিট্টার সঙ্গে ভাব হবার পর তিতি প্রায়ই আমাকে বলতো, এবার একদিন খিট্টায় চড়ে আকাশে ওড়ো না। আমার ভয় করত। বলতাম, আমি তোমার চেয়ে ওজনে অনেক ভারী। খিট্টা যদি আমাকে নিয়ে উঠতে না পারে, যদি সমুদ্রে ফেলে দেয়? তিতি হেসে বলতো, না না, কোনো ভয় নেই, উড়েই দেখো না। একদিন মরিয়া হয়ে খিট্টার পকেটের মধ্যে ঢুকে পড়লাম। পকেটের মধ্যে আঁশটে গন্ধ, কিন্তু একজনের পক্ষে যথেষ্ট জায়গা। খিট্টাকে ভয়ে ভয়ে হুকুম দিলাম, ওড়। খিট্টা পাখা মেলে আকাশে উঠল। আমার বুক দূর দূর করছে, কিন্তু কয়েক মিনিট পরে ভয় কেটে গেল, হৃৎকম্পন থামল। খিট্টা অনেক উঁচুতে উঠে দ্বীপের কিনারা ঘিরে চক্কর দিতে লাগলো। সমস্ত দ্বীপটা একসঙ্গে দেখতে পাচ্ছি। সে যে কি অপূর্ব অনুভূতি বলতে পারি না। আধ ঘন্টা পরে খিট্টা নিজেই নেমে এলো। এই আমার প্রথম আকাশে ওড়া। তারপর আরও অনেকবার আকাশে উড়েছি, যখন ইচ্ছে হয়েছে উড়েছি। সে আজ কতকালের কথা, এরোপ্লেন তখন কোথায়? কিন্তু মাথার উপরে খাঁড়া ঝুলছে ভবিষ্যৎ অন্ধকার। কোন দিন দ্বীপ হুশ করে সমুদ্রে ডুব মারবে তার ঠিক নেই। তবু দ্বীপের ওপর জীবনটা মন্দ কাটছে না। দ্বীপে থাকাকালে আমার সময়ের হিসেব ছিল না, কিন্তু 7 বার পূর্ণিমার চাঁদ দেখেছিলাম, মানে মোটামুটি 7 মাস সেখানে ছিলাম। শেষের দিকে কাপড় চোপড় সব ছিঁড়ে গিয়েছিল, তাই আমিও তিতির মতন ঘাসের ঘাগরা পরতাম। একদিন আমি আর তিতি সমুদ্রের তীরে বসেছিলাম। তিতি বলল, তুমি নাচতে জানো? বললাম, দূর, পুরুষেরা নাচে নাকি? আমাদের দেশে মেয়েরা পায়ে ঘুঙুর বেঁধে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচে। তিতি বলল, আমরা মেয়েরাও নাচি, পুরুষেরাও নাচে। প্রশ্ন করলাম, তুই নাচতে জানিস? তিতি বলল, হ্যাঁ জানি, দেখবে? তিতি উঠে দাঁড়ালো, হাসি হাসি মুখে আমার পানে চেয়ে নাচতে আরম্ভ করল। ধেই ধেই নাচ নয়, হাত পায়ের নানা রকম ভঙ্গি করে নাচ। ঘুঙুর নেই, বাজনা নেই, তবু খুব ভালো লাগে। খিট্টা খানিকটা দূরে বসে ঝিমোচ্ছিল। তিতিকে নাচতে দেখে সে উঠে দাঁড়ালো। তারপর আধ খোলা পাখনা মেলে পা তুলে তুলে নাচতে লাগলো। সে এক অপূর্ব দৃশ্য। তিতি বলল, এসো না, তুমিও নাচবে। বললাম, আমি যে নাচতে জানি না। নাচতে নাচতে শিখবে। কি করি? উঠলাম। তিতি এসে আমার হাত ধরল। কল্পনা করো, নির্জন সমুদ্র তীরে একটা প্রকাণ্ড পাখি আর দুটো মানুষ নাচছে, কিন্তু দর্শক নেই।
তারপর তিতির সঙ্গে অনেকবার নেচেছি। আমি ভালো নাচতে শিখেছিলাম। প্রাণে ফুর্তি এলে নাচা খুব শক্ত নয়, পশুপক্ষীও নাচে। এইভাবে 7 মাস কাটার পর একটা দিন এলো যেটা দ্বীপে আমার শেষ দিন। আগে জানতে পারিনি। আমার দ্বীপে আসা যেমন আকস্মিক, দ্বীপ ছাড়াও তেমনি আকস্মিক। হঠাৎ আসা, হঠাৎ যাওয়া। সেই দিনটার স্মৃতি কাঁটার মতন আজও বুকে বিঁধে আছে। রাত্রিরে খুব ভূমিকম্প হয়ে গেছে। আধ ঘণ্টা ধরে দ্বীপ দুলছে। সকালবেলা কোটর থেকে বেরিয়ে দেখি অর্ধেক দ্বীপ লোপাট। 2-4টে নারকেল গাছ ছাড়া আর সব অদৃশ্য হয়েছে, কেবল দ্বীপের পাথুরে মাথাটা জেগে আছে। খিট্টা আমাদের দেখে প্যাঁক প্যাঁক করে ডেকে উঠল। মনে হলো সে ভয় পেয়েছে। আমি তিতির মুখের পানে তাকালাম, তার মুখে মৃত্যু ভয়ের ছায়া। নিজের মুখটা যদি দেখতে পেতাম তাহলে সেখানেও বোধহয় ওই কালো ছায়াই দেখতে পেতাম। সেদিন দুপুরবেলা আমি আর তিতি দ্বীপের উত্তর দিকে একটা উঁচু ঢিবির ওপর গিয়ে বসেছিলাম। খিট্টাও ছিল। কাল রাত্রির ভূমিকম্পের পর সে এক মুহূর্তের জন্যে আমাদের সঙ্গ ছাড়ছিল না। বসে বসে আলোচনা হচ্ছিল, দ্বীপ তো আর 2-4 দিনের মধ্যেই সমুদ্রে ডুব মারবে, তখন আমাদের বাঁচার উপায় কি? নারকেল গাছের লম্বা গুঁড়ি নারকেল দড়ি দিয়ে বেঁধে ভেলা তৈরি করা যেতে পারে, কিন্তু নারকেল গাছ কাটব কি দিয়ে? ভেলা টেনে নিয়ে গিয়ে সমুদ্রে ভাসাবার শক্তি কি আমাদের আছে? যদি বা কোনো মতে ভাসাতে পারি, ভেলা তো নৌকা নয়, সে নিজের ইচ্ছে মতো কোন দিকে যাবে তার ঠিক নেই। তারপর ভেলাতে ভাসতে ভাসতে খাবো কি? কিছু নারকেল না হয় সঙ্গে নিলাম, খিট্টাও সমুদ্রে ভাসতে ভাসতে কিংবা আকাশে উড়তে উড়তে আমাদের সঙ্গে যাবে, সে মাছ ধরে এনে দেবে। কিন্তু কাঁচা মাছ খাবো কি করে? নারকেলই বা কদিন চলবে, যদি 6 মাস ভেসে বেড়াতে হয়? কোনো দিক দিয়েই নিস্তার নেই, সলিল সমাধি অনিবার্য। হতাশ চোখে সমুদ্রের দিকে তাকিয়ে দুজনে পাশাপাশি বসে রইলাম। তারপর হঠাৎ দেখলাম ঈশান কোণে সমুদ্র যেখানে গিয়ে আকাশে ঠেকেছে, সেইখানে ছোট্ট একটি ধোঁয়ার পতাকা। চোখ পাকিয়ে চেয়ে রইলাম। তারপর সেই দিকে আঙুল দেখিয়ে চাপা গলায় বললাম, তিতি, দেখ তো, কিছু দেখতে পাচ্ছিস? তিতি দেখে বলল, ধোঁয়ার মতন লাগছে, কি ওটা? জাহাজ, জাহাজ আসছে। আমি লাফিয়ে উঠে নাচতে আরম্ভ করলাম। তিতি চোখ বিস্ফারিত করে বলল, জাহাজ কাকে বলে? আমি তখন নাচ থামিয়ে তিতিকে বোঝালাম জাহাজ কাকে বলে। বললাম, আর ভাবনা নেই, জাহাজ আমাদের নিতে আসছে, আর আমাদের ডুবে মরতে হবে না। ইতিমধ্যে জাহাজটাকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, এখনও 4-5 মাইল দূরে। মানুষ দেখা যাচ্ছে না, কেবল ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে আসছে। কিন্তু কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে থাকবার পর বুকটা ধড়াস করে উঠল। জাহাজ দ্বীপের দিকে আসছে না, 4-5 মাইল দূর দিয়ে দ্বীপের উত্তর পূর্ব কোণ থেকে উত্তর পশ্চিম কোণের দিকে চলে যাচ্ছে। সত্যিই তো, ওরা কি করে জানবে যে এই দ্বীপে মানুষ আছে? ওরা নিজের পথে চলে যাচ্ছে, এত দূর থেকে আমাদের দেখতেও পাচ্ছে না। হায় হায়, যদি কাঠকুটো জমা করে আগুন জ্বালাবার ব্যবস্থা করে রাখতাম, তাহলে ওরা ধোঁয়া দেখে বুঝতে পারত। কিন্তু এখন তো আর সময় নেই, কাঠকুটো সংগ্রহ করে আগুন জ্বালতে জ্বালতে জাহাজ চলে যাবে। হতাশ চোখে জাহাজের পানে চেয়ে বসে রইলাম। জাহাজ দ্বীপের প্রায় সামনাসামনি এসেছে, দূরত্ব মাইল 3 বেশি নয়। জাহাজের ডেক দেখতে পাচ্ছি, কিন্তু ডেকে মানুষ আছে কিনা দেখতে পাচ্ছি না। হঠাৎ তিতি বলল, এক কাজ করলে হয়। কি কাজ? খিটটা আমাদের জাহাজে পৌঁছে দিতে পারে। আমি লাফিয়ে বললাম, আরে তাই তো, এ কথাটা এতক্ষণ মনে আসেনি। তিতি, তোর ভারী বুদ্ধি। খিট্টার পক্ষে আমাদের নিয়ে 3-4 মাইল উড়ে যাওয়া কিছুই নয়। কিন্তু কিন্তু আমি আবার বসে পড়লাম। খিট্টা আমাদের দুজনকে নিয়ে যাবে কি করে? আমরা দুজন ওর পকেটে আঁটব না। দুজনকে একসঙ্গে নিয়ে যাবে কেন? একজনকে আগে নিয়ে যাবে, তারপর ফিরে এসে আরেকজনকে নিয়ে যাবে। ঠিক তো, ঠিক তো, আমার মাথাটা কেমন গোলমাল হয়ে গেছে। তাহলে তুই আগে যা তিতি, জাহাজে পৌঁছে খিট্টাকে পাঠিয়ে দিস। তিতি বলল, আমি আগে গেলে চলবে না, তুমি ওদের ভাষা জানো, তুমি আগে যাও। তাও তো বটে, জাহাজের লোকদের ব্যাপার বুঝিয়ে দিতে হবে, তাহলে তারা জাহাজ থামাবে, হয়তো দ্বীপের কাছে আসবে। তিতি আগে গেলে তা হবে না। উঠে পড়লাম। খিট্টার কাছে গিয়ে বললাম, ওই জাহাজ দেখতে পাচ্ছিস? আমাকে ওখানে নিয়ে চল।
খিট্টা ঘাড় তুলে জাহাজের পানে চাইল, তারপর গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। আমি তার পকেটে ঢুকলাম। তিতিকে বললাম, আচ্ছা তিতি, আমি গিয়েই খিট্টাকে পাঠিয়ে দেবো। তিতি হেসে ঘাড় নাড়ল। তখনও জানি না তিতির সঙ্গে এই আমার শেষ দেখা, ইহজীবনে আর দেখা হবে না। খিট্টা ২-৪ বার পাখনা নেড়ে আকাশে উঠল, জাহাজের দিকে মুখ করে সোজা উড়ে চলল। বেচারা খিট্টা। আমি খিট্টার পকেটের মধ্যে বসে নানান রং বেরঙের স্বপ্ন দেখতে লাগলাম। খিট্টাকেও যদি আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি, খিট্টাকে দেখিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করব, তখন আমাদের পায় কে? হায় খিট্টা! খিট্টা জাহাজের দিকে এগিয়ে চলেছে। জাহাজও দাঁড়িয়ে নেই, তবু দেখতে দেখতে জাহাজের চেহারা বড় হচ্ছে। প্রথমে ছিল মোচার খোলার মতন, তারপর পানশির মতো, ক্রমে আরও বড়। এবার জাহাজের ডেকের ওপর মানুষ দেখতে পাচ্ছি। ইউনিফর্ম পরা মানুষগুলো ছুটে আসছে ডেকের কিনারায়, রেলিংয়ের ধারে কাতার দিয়ে দাঁড়িয়ে হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি জাহাজ অত চিনি না, কিন্তু মনে হলো এটা মানোয়ারি জাহাজ। তার লেজের দিকে পতাকা উঠছে, সাদা জমির উপর লাল চাকতি। আমরা জাহাজের 50 গজের মধ্যে এসে গেছি। খিট্টা জাহাজের খোলা ডেকের দিকে নামতে শুরু করেছে, এমন সময় সব লণ্ডভণ্ড হয়ে গেল। জাহাজ থেকে দুম করে একটা শব্দ হলো, সঙ্গে সঙ্গে খিট্টা প্যাঁক করে ডেকে উঠল, তারপর সোজা নিচের দিকে পড়তে লাগলো। তোমরা পাখি শিকার করেছ, উড়ন্ত পাখি বুকে গুলি খেয়ে যেভাবে পড়ে, খিট্টা ঠিক সেইভাবে পড়তে লাগলো। কি হলো ভালোভাবে ধারণা করবার আগেই জলে পড়লাম। পড়ার বেগে খিট্টার সঙ্গে সমুদ্রে তলিয়ে গেলাম। তারপর হাঁচড় পাঁচড় করে খিট্টার পকেট থেকে বেরিয়ে ভেসে উঠলাম। সব কথা স্পষ্ট মনে নেই। জলে পড়ার সময় মাথায় চোট লেগেছিল, কেমন যেন ধন্দ লেগে গিয়েছিল। আবছাভাবে দেখলাম জাহাজ থেকে জলিবোট নামছে। জলিবোট এসে আমাকে জল থেকে টেনে তুলল। তারপর কিছু মনে নেই। বোধহয় কয়েক মিনিটের জন্য অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হয়ে দেখি জাহাজের ডেকের উপর শুয়ে আছি। আমাকে ঘিরে একদল ফৌজি পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। সব মনে পড়ে গেল। আমি তড়াক করে উঠে দাঁড়ালাম, কিন্তু মানুষগুলোর মুখ দেখে মনে হলো এরা যেন স্বাভাবিক নয়। তারপরই বুঝতে পারলাম এরা জাপানি, জাহাজটা জাপানি জাহাজ। আমি তখন ভাঙা ভাঙা ইংরেজিতে চিৎকার করে বললাম, ও জাপানি সাহেব, তোমরা এ কি সর্বনাশ করলে? খিট্টাকে গুলি করে মেরে ফেললে কেন? তিতি এখন জাহাজে আসবে কি করে? জাপানিরা কেউ কথা বলল না। বাদামের মতো চোখ মেলে আমার পানে চেয়ে রইল। আমার মাথা খারাপ হয়ে গেল। পাগলের মতন লাফাতে লাফাতে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে চিৎকার করতে লাগলাম, থামাও থামাও, শিগগির জাহাজ থামাও! তিতিকে ফেলে কোথায় চলে যাচ্ছ? খিট্টা মরে গেছে, এখন কে তাকে মাছ ধরে খাওয়াবে? কে গাছ থেকে নারকেল পেড়ে দেবে? তিতি যে না খেয়ে মরে যাবে। তোমরা কেমন লোক বুঝতে পারছো না? তখন একজন জাপানি অফিসার আমার হাত ধরে ক্যাপ্টেনের ক্যাবিনে নিয়ে গেল। ক্যাপ্টেন বয়স্থ মানুষ, অল্প ইংরেজি জানেন, কিন্তু চোয়ালের হাড় লোহার মতন শক্ত। তখন রুশ জাপানের যুদ্ধ আরম্ভ হয়েছে। আমি ভাঙা ভাঙা ইংরেজিতে ক্যাপ্টেনকে সব কথা বললাম। শুনে ক্যাপ্টেন কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, এত বড় পাখি সভ্য জগতে কেউ কখনো দেখেনি, তাই একজন নাবিক ভয় পেয়ে তাকে গুলি করে মেরেছে। যাই হোক, আমরা বিশেষ সামরিক কাজে যাচ্ছি, এখন আর দ্বীপে ফিরে যাওয়া সম্ভব নয়। কিন্তু দ্বীপের অক্ষাংশ দ্রাঘিমা নোট করে নেওয়া হয়েছে, পরে এই দ্বীপে অনুসন্ধান করব। জিজ্ঞেস করলাম, সাহেব, কবে দ্বীপে ফিরে আসবে? জাপানি ক্যাপ্টেন বললেন, এখন যুদ্ধ চলছে, কিছুই বলা যায় না। তারপর ক্যাপ্টেনকে অনেক মিনতি স্তুতি করলাম, কিন্তু ফল হলো না। ওদের কাছে তিতির জীবনের কোনো মূল্য নেই। 2 হপ্তা পরে একটা অন্ধকার রাত্রে জাপানি জাহাজ আমাকে মালয় দ্বীপপুঞ্জের একটা দ্বীপে নামিয়ে দিয়ে চলে গেল। আমি সেখান থেকে সিঙ্গাপুরে গেলাম, তারপর দেশে ফিরে এলাম। তিতিকে যখন মনে পড়ে, বুকের ভেতরটা মুচড়ে ওঠে। বড় ভালো মেয়ে ছিল। যদি দেশে আনতে পারতাম, তাকে বিয়ে করতাম। রণদা মামা চুপ করলেন। অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে নিস্তব্ধতার মধ্যে রণদা মামার গভীর দীর্ঘশ্বাস শুনতে পেলাম।
আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org